হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। WBJEE 2026 এর কাউন্সিলিং এ তোমরা যারা পার্টিসিপেট করেছো তাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট গতকাল দ্যাট ইজ আমাদের 7th অফ জুলাই পাবলিশ হয়েছে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা কমপ্লিট গাইডেন্স নিয়ে এসেছি যে এই মুহূর্তে তোমাদের কি কি করা উচিত বা কি কি ভেবে শুনে স্টেপস নেওয়া উচিত। হ্যাঁ, ফার্স্টে আমি জানি যে আমি একটু লেট করে ফেলেছি, তার জন্য সরি। অ্যাকচুয়ালি গতকাল কিছু অফিসিয়াল কাজের জন্য আমাকে পুরো দিন বাইরে থাকতে হয়েছে, তার জন্য আমার পক্ষে ভিডিওটা বানানো পসিবল হয়নি। কিন্তু স্টিল এখনো আমাদের হাতে অনেকটা সময় রয়েছে অ্যান্ড অনেক স্টুডেন্টই আমি দেখতে পাচ্ছি যে তারা কনফিউজ, তাই আমি ভাবলাম যে অ্যাজ এ দায়িত্ব হিসেবে অবশ্যই একদিন লেট হলেও আমার তোমাদের জন্য ভিডিওটি নিয়ে আসা উচিত এবং আশা করবো এটা তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এখন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যখন বেরিয়ে গেছে এখন তোমাদেরকে কি কি করতে হবে। এবং এখানে আমাদের WBJEE এই বছরের যে কাউন্সিলিং প্রসেসে সেখানে আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পেয়েছি, তোমরা অফিসিয়াল নোটিশও দেখেছো। তো সেই অনুযায়ী আবার কলেজগুলো কি নোটিশ দিচ্ছে ইত্যাদি সম্পর্কে ভেবে নিয়ে এই মুহূর্তে তোমাদের কোনটা ওয়াইজ ডিসিশন হবে বা কিভাবে কি করা উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল দেখে নেওয়া যাক যে কেউ যদি সিট না পেয়ে থাকে তাদের জন্য, দেখো তাদের জন্য তো দুটো অপশন থাকছে। তুমি যদি কোনো রকম সিট না পেয়ে থাকো তাহলে তুমি সিম্পল কি করবে, তাহলে তুমি সিম্পল অপেক্ষা করবে, ঠিক আছে, যে নেক্সট রাউন্ডের জন্য কোনো রকম তোমার চয়েসে চেঞ্জ না করে তাহলে তুমি টাইপ বি এর মধ্যে পড়বে। আর তুমি যদি মনে হয় না আমি তো সিট পাইনি, তাহলে এই আমি রাউন্ড ওয়ানের কিরকম কি কাট অফ গেছে সেগুলো দেখে নিয়ে আমি কি করবো, আমার যে চয়েস ফিল্ডটা সেই চয়েসটা চেঞ্জ করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে সেটাও তুমি করতে পারো, তাহলে তুমি টাইপ সি এর মধ্যে আসছো। এবার আরেকটা ক্যাটাগরি এই বছর যেটা আমরা WBJEE দেখতে পেয়েছি সেটা হচ্ছে তোমার সিট অ্যালটমেন্ট হলো কিন্তু তুমি নন রেসপন্সিভ থাকছো। তার মানে কি তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে কিন্তু তুমি এক্ষেত্রে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটাও পেমেন্ট করছো না, তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনে যাচ্ছ না, তাহলে তোমাকে নন রেসপন্সিভে ধরা হচ্ছে, তাই না? তাহলে তুমি কি করতে পারো যে তুমি আবার করে নতুন করে চয়েস ফিল করতে পারো এবং তুমি সেকেন্ড রাউন্ডে এলিজিবল হবে তোমার নতুন চয়েস অনুযায়ী, দ্যাট ইজ তুমি টাইপ সি এর মধ্যে পড়ছো। এবার যাদের সিট অ্যালট হয়েছে তাদের কি আদৌ নন রেসপন্সিভ থাকা উচিত কি উচিত না সেটা নিয়েও আমার কিছু মতামত আমি তোমাদেরকে বলবো। তারপর তো তোমাদের পার্সোনাল ডিসিশন যে তোমরা নন রেসপন্সিভ থাকবে কি থাকবে না। ওকে, নেক্সট। এবার দেখো, যদি তোমার কাছে সিট অ্যালটমেন্ট হয়েছে তাহলে তোমার কাছে কি কি অপশন, যে যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে এক তো নন রেসপন্সিভ থেকে গেল, কিন্তু যারা নন রেসপন্সিভ থাকছে না তারা কি করবে, সে সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে, যেটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং মাথায় রাখবে এটা রিফান্ডেবল হয়, ঠিক আছে? এই সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা তোমরা 5,000 টাকা পেমেন্ট করছো এটা রিফান্ডেবল হয়। তুমি যদি পরবর্তী সময়ে গিয়ে WBJEE এর মাধ্যমে কাউন্সিলিং এর মাধ্যমে ভর্তি না হলে তাহলে বোর্ড তোমাকে এই টাকাটা ফেরত দিয়ে দেবে। আর যদি তুমি ইনকেস ভর্তি হয়েও গেলে তাহলেও এই 5,000 টাকাটা অ্যাকচুয়ালি তোমারই থাকে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। এটা পরবর্তীকালে তুমি যেই কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে কোনো একটা সেমিস্টারের ফিসের সঙ্গে তোমাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, মানে কোনো একটা সেমিস্টারে তোমাকে 5,000 টাকা কম পেমেন্ট করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, অনেক কলেজ আবার হয়তো ফার্স্ট রাউন্ডেও করে দিতে পারে কিন্তু সেটা সাধারণত হয় না। সাধারণত তোমাদের এটা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে গিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর তোমাকে কি করতে হবে, অ্যালটমেন্ট লেটার যেটা তোমার রয়েছে সেটা ডাউনলোড করতে হবে এবং সেটা ডাউনলোড করার পর তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য WBJEE বোর্ড তো তোমাদেরকে কিছু কিছু ডকুমেন্টস বলেই দিয়েছে। তার সাথেও তোমরা যেই কলেজে যাচ্ছ সেই কলেজে তোমাদের দুটো ক্রাইটেরিয়া থাকতে পারে, একটা হয় তোমরা গিয়ে হয় ফিজিক্যাল ভেরিফিকেশন করে আপগ্রেডেশন করতে দিয়ে দেবে অথবা অ্যাডমিশন নেবে। তো সেই কলেজের ওয়েবসাইটে তারা কতক্ষণ কি টাইম দিয়েছে বা কি কি ডকুমেন্টস চেয়েছে সেগুলো একবার কেয়ারফুলি সবাই চেক করে নেবে। আর যদি কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজে কিন্তু অ্যাডমিশনে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকতে পারে, তাদের আরও কিছু এক্সট্রা ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, সেগুলো তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে। কিভাবে চেক করবে আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেবো। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে ফিজিক্যাল ভেরিফিকেশন যদি তোমার সাকসেসফুল হয়ে যায়, ফিজিক্যাল ভেরিফিকেশন তোমার যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমার কাছে দুটো অপশন থাকছে, একটা তুমি চাইলে অ্যাডমিশন নিয়ে নিতে পারো অথবা তুমি আপগ্রেড করতে পারো। এবার তুমি যে চয়েস ফিলিং লিস্ট দিয়েছিলে সেখানে তোমার যদি ফার্স্ট চয়েসটাই এসে যায় তাহলে তোমার কাছে একমাত্র অপশন হচ্ছে অ্যাডমিশন নেওয়া, তাছাড়া কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে? কিন্তু তোমার যদি পরবর্তী কোনো চয়েস আসে তাহলে তুমি আপগ্রেডও করতে পারো, মানে ইয়েস আপগ্রেডও করতে পারো, বা তোমার যদি মনে হয় না আমি এখানে ভর্তি হয়ে যাবো তাহলে তুমি অ্যাডমিশনও নিয়ে নিতে পারো। এবার এই আপগ্রেডেশনের ব্যাপারটা নিয়ে কথা বলছি। দেখো, আপগ্রেডেশন তুমি ধরো ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করলে তারপর তুমি ইয়েস আপগ্রেডেশন করলে, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশন করার পরে এক্সাম্পল ধরো তোমার ফার্স্ট রাউন্ডে এই সিটটা এসেছে, তুমি যে চয়েস ফিলিং লিস্ট দিয়েছিলে তার 5 নম্বর লিস্টটা এসেছে। এবার তাহলে তুমি যখন আপগ্রেড করবে তোমার এই নিচের সিটগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেগুলো তোমার কাছে আর কোনোদিনও আসবে না। আপগ্রেড করলে তোমার কাছে ওপরের দিকের চয়েসগুলোই আসার চান্স থাকবে। এবার আপগ্রেড করলে কি আপগ্রেড হবে, হতেও পারে নাও হতে পারে। যদি আপগ্রেড হয় তাহলে তোমার ওপরেই কোনো একটাতে যাবে, আর ইনকেস যদি আপগ্রেড না হয় তাহলে তুমি এই যে সিটটা পেয়েছো এটা কিন্তু তোমার হাতে থাকবে। অনেকে ভয় পায় যে আমার তাহলে যদি পরেও না পাই আর এই কলেজটা চলে গেল তাহলে কি করে হবে। মাথায় রাখবে তুমি যদি আপগ্রেড করতে দিচ্ছ তাহলে এই
এই যে এই সিটটা এটা কিন্তু তোমার হাতে থাকবে। ওকে, অ্যান্ড তোমার যদি আপগ্রেড হয় তাহলে ওপরের দিকেই যাবে। এবার এখানে আমার সাজেশন কি, তুমি ফার্স্ট রাউন্ডে যেই সিটই পেয়েছো, তুমি যদি হ্যাঁ খুব ভালো কলেজ খুব ভালো ব্রাঞ্চ পেয়েছো, তুমি স্যাটিসফাইড ভর্তি হও। কিন্তু তোমার যদি একটু আনসার্টেনিটি থাকে, একটু মানে ডিসস্যাটিসফ্যাকশন থাকে না, আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো ফার্স্ট রাউন্ডে সবাই আপগ্রেডেশন করাও, ঠিক আছে? ওকে, কেন আপগ্রেডেশন করাবো? কারণ তুমি একবার দেখো নেক্সট রাউন্ডে যদি তুমি আরো ভালো কলেজ আরো ভালো ব্রাঞ্চ পেতে পারো, হ্যাঁ সেই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে দেখতে হবে, তোমার ওপরের দিকের যে চয়েসগুলো সেটা যদি তুমি চয়েসটা ঠিকঠাক করে ফিল করেছো, তোমার যদি ওপরের দিকের চয়েসগুলো সেটা সত্যি আরো ভালো কলেজ আরো বেটার মানে ব্রাঞ্চেস এইসবই থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই আপগ্রেড করো, কারণ একটা বেটার চান্স নাও। যদি ইনকেস আপগ্রেড না হলো, তোমার কাছে এই সিটটা তো হাতে থাকবেই থাকবে, তুমি পরের রাউন্ডে এসে এখানে ভর্তি হতে পারবে। তাহলে এটা হচ্ছে আপগ্রেডেশনের ব্যাপার। এবার নেক্সট এবার যেটা বিষয় দেখো, এখানে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার কথা বলেছিলাম, কিন্তু অনেকের হতে পারে ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো ফিজিক্যাল ভেরিফিকেশন ক্যান্সেল কি কি কারণে হতে পারে? এক, তুমি যেই একাডেমিক ডিটেলসগুলো দিয়েছো সেটা তুমি কোনো কারণে ভুল দিয়ে দিয়েছো। এবার যখন ভেরিফাই করতে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে তুমি যেই একাডেমিক ডিটেলস দিয়েছিলে সেটা অনুযায়ী হয়তো তুমি কোনো একটা ব্রাঞ্চের জন্য এলিজিবল হচ্ছিলে, কিন্তু তোমার অ্যাকচুয়াল যে মার্কশিট ক্লাস 12 সেটা অনুযায়ী তুমি সেই ব্রাঞ্চের জন্য এলিজিবলই না। তাহলে ওনারা কি করবে? তাহলে ওনারা তোমার ওই রাউন্ডের সিটটাকে ক্যান্সেল করে দেবে এবং তোমার ডিটেলসগুলোকে আপডেট করে দেবে, যাতে নেক্সট রাউন্ডে তোমার কোনো প্রবলেম না হয়। এবার কেউ যদি একাডেমিক ডিটেলস ভুল দিয়ে থাকো, তারা তো অবশ্যই অবশ্যই মানে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেও, কারণ না হলে তোমার তো নেক্সট রাউন্ডেও যেখানে আসবে বা কিছু, সেখানেও তোমার একই সমস্যা হবে, তোমার যে অ্যালটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এরকম যদি কারোর ভুল হয়ে থাকে, সেটা কিন্তু ঠিক করার এটাই উপায়, তোমাকে এখন ফিজিক্যাল ভেরিফিকেশন যেতে হবে এবং ওনারা ঠিক করে দেবে। নেক্সট, কারোর যদি ফিজিক্যাল ভেরিফিকেশন এই জন্য ক্যান্সেল হয় যে তুমি ধরো ওবিসি সার্টিফিকেট দেখাতে পারলে না, ইডাব্লিউএস দেখাতে পারলে না, তাহলে কি হবে? তাহলে তোমার এক্ষেত্রে যে সিটটা সেটা তোমাকে ওবিসি ক্যাটাগরি থেকে বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে, তোমার এই রাউন্ডের সিটটা ক্যান্সেল করে দেওয়া হবে এবং নেক্সট রাউন্ডে তোমার জেনারেল হিসেবে কাউন্সিলিং হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে ধরে নাও তুমি ইডাব্লিউএস ক্যাটাগরিতে পড়ছো বা ওবিসি ক্যাটাগরিতে পড়ছো এবং তুমি এই ক্ষেত্রে অ্যালটমেন্ট পেয়েছো ওবিসি ক্যাটাগরিতে বা ইডাব্লিউএস ক্যাটাগরিতে। হ্যাঁ, কেউ যদি এই ক্যাটাগরিগুলোতে পড়া সত্ত্বেও ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়েছো, তাদের তো সার্টিফিকেটের প্রয়োজন নেই, কারণ তুমি তো ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়েছো। এবার কেউ যদি এই ক্যাটাগরিগুলোতেই অ্যালটমেন্ট পেয়েছো এবং তোমার কাছে এখন সার্টিফিকেট নেই, তাহলে তুমি নন রেসপন্সিভের ব্যাপারটা একটু কনসিডার করতে পারো যে ইয়েস নেক্সট রাউন্ড আসতে আসতে আমি সার্টিফিকেট পেয়ে যাবো, তখন আমি চলে যাবো, যাতে আমার কোনো রকম কোনো কি হয়, যাতে আমার কোনো রকম কোনো মানে সিট ক্যান্সেল না হয়, ঠিক আছে? এবার এই জিনিসগুলো একটু পার্সোনাল ব্যাপার। এবার এখানে কয়েকটা জিনিস যে বাকিদের ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করবো যে নন রেসপন্সিভ থেকো না। কেন নন রেসপন্সিভ থেকো না? কারণ অনেক অনেক কলেজ বলেছে যে তুমি যদি কাউন্সিলিং ভেরিফিকেশনে না আসো, তাহলে কিন্তু তোমাকে ডাব্লিউবিজেই কাউন্সিলিং থেকে রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে মানে আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি সমস্ত কিছু ঠিক থাকছে, তোমার যদি সমস্ত কিছু মানে ঠিকঠাক থাকছে, তোমার যদি চয়েস ফিলিং আবার করার ইচ্ছা নেই, হ্যাঁ অনেকে বলবে স্যার আমি ভেরিফিকেশনে চলে গেলাম আপডেট করে দিলাম, তাহলে তো আমি আর সিট মানে চয়েস ফিল চেঞ্জ করতে পারছি না। তো তোমার যদি সমস্ত কিছু ঠিক থাকে, তুমি এক কাজ করো, তুমি অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন যাও, নন রেসপন্সিভ থেকো না। কারণ আমি একটা দুটো কলেজে দেখলাম, যেরকম এটা ধরো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যে নোটিশ দিয়েছে তোমাদের ভর্তির জন্য, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের আসার টাইম কবে দেওয়া হয়েছে। তোমরা তো জানো যে তোমাদের 7 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 7 তারিখ থেকে 11 তারিখ অব্দি ডেট থাকছে। তো এখানে দেখো ওনারা বলেছে যে কি বলেছে, তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য টাইম কটা দিয়েছে, সকাল 10:30 থেকে 5টা অবধি। তোমাদের ডেট 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যেই দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা নেক্সট তোমাদের কি বলেছে, আচ্ছা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কলেজ মানে কোন ব্রাঞ্চের কত কি ফিস থাকছে সেটা দেওয়া আছে, কিভাবে পেমেন্ট করতে হবে সব বলা আছে। দেখো যারা অ্যাডমিশন নেবে, এরকম একটা কলেজে আমি তোমাদের শো করে দিচ্ছি, বাকি কলেজগুলো তোমরা তাদের ওয়েবসাইটে গিয়ে গিয়ে দেখবে যে যেই কলেজে পাচ্ছ, ঠিক আছে? সবাইকে তো সব কলেজ দেখার দরকার নেই। তো এই ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরকে এই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। গুগল ফর্ম ফিল আপ করার জন্য দেখো তোমাদের কি কি ডকুমেন্ট ম্যান্ডেটারি ওই মুহূর্তে থাকার প্রয়োজন সেটা বলছে। তো এখানে দেখো সমস্ত ডকুমেন্ট রয়েছে। তোমরা অনেকে হয়তো এবিসি আইডি বা আপার আইডি দেখে কনফিউজ হচ্ছে, তো এবিসি আইডি বা আপার আইডি বানানো কোনো কঠিন ব্যাপার নয়, তোমরা সিম্পল এটাকে গুগলে সার্চ করে এবিসি আইডি বা আপার আইডি সার্চ করে বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো এই সমস্ত কিছু তোমাকে আপলোড করতে হচ্ছে। এবার দেখো এখানে একটা জিনিস ওরা মানে একদম বোল্ডে লিখে দিয়েছে, প্লিজ নোট দ্যাট ইফ আ ক্যান্ডিডেট ডাজ নট রিপোর্ট টু দিস কলেজ who is allotted in any round even after payment of fees, যে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করলে কিন্তু তুমি এক্ষেত্রে কি করোনি, তুমি ফিজিক্যালি রিপোর্ট করোনি, হিজ ক্যান্ডিডেচার উইল বি সামারালি রিজেক্টেড অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ডাব্লিউবিজেই। তাহলে এখানে আবার এরকম লেখা আছে আমাদের কি হবে, ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। তাই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করছি যে তোমরা চেষ্টা করো যে তোমরা নন রেসপন্সিভ না থাকতে, তোমার সমস্ত কিছু ঠিক থাকছে, তুমি চেষ্টা করো যে ফিজিক্যাল ভেরিফিকেশন যাওয়ার। কারণ
মানে এখানে আমি একটু কনফিউজিং ব্যাপার হচ্ছে। আমি তোমাদের কাউন্সেলিং এর নোটিশটার সময়ও তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু জিনিস একটু কনফিউজিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে তোমরা নিজেদের বেটারমেন্টের জন্য ভেবে চিন্তে মানে ওয়াইজ ডিসিশন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? বাকি তোমরা বলেছে যে কিভাবে কি পৌঁছাবে। এবার যারা ইএস আপগ্রেডেশন করতে চাও, এরকম তোমরা বাকি কলেজগুলো দেখে নেবে। যারা ইএস আপগ্রেডেশন করতে চাও, ঠিক আছে, তাদেরকে কি 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 লাগবে দেখো এখানে সিম্পল বলেছে। যারা ইএস আপগ্রেডেশন করতে চাও তাদের গুগল ফর্মটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ফিস পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি ভর্তি হচ্ছ না। মেডিকেল সার্টিফিকেট আর আই কার্ডেরও কোনো প্রয়োজন নেই, অ্যান্টি র্যাগিং এরও কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অ্যাডমিশনের সময় লাগে। তুমি যেই কলেজে অ্যাডমিশন নেবে সেগুলোতে এইগুলো প্রয়োজন হয়। তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমার কি কি ডকুমেন্ট রাখছে সেগুলো, এই জিনিসগুলো ওরা মেনশন করে দিয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রত্যেকটা কলেজের যে জিনিসগুলো সেগুলো দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের পুরো যে ডিটেল সেটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? যে আমাদের পুরো ফি স্ট্রাকচার কি রয়েছে কলেজের, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। তো এই হচ্ছে ওভারঅল ডিটেল। তো আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদের ডাব্লিউবিজির ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এ তোমাদের যেই কনফিউশনগুলো ছিল সেগুলোতে তোমাদেরকে হেল্প করবে। তো ভিডিওতে স্টিল যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করো, আমি সময় পেলে অবশ্যই সেগুলো রিপ্লাই করার চেষ্টা করবো। অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে। দেখা যাক যে তোমরা কে কোন কলেজ পেয়েছো, একবার কমেন্ট করে জানিও। অ্যান্ড আপকামিং রাউন্ডগুলো তো আমি তোমাদেরকে অবশ্যই গাইড করবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।